লিটন দাস কি ইনিংসটাই না খেললে ভাই, 100 মারলে। এটা আমার দেখা, আমি বলছি এটা আমার দেখা লিটন দাসের বেস্ট টেস্ট ইনিংস, বেস্ট টেস্ট সেঞ্চুরি, অ্যাটলিস্ট এটা আমার দেখা ভাই। আমি এর থেকে ভালো লিটন দাসের বেস্ট টেস্ট ইনিংস দেখিনি। কারণটা কি? কারণটা হচ্ছে প্রথম বলেই জয় এলবিডব্লিউ হয়ে যায়, যদিও এম্পায়ার ওইটা নট আউট দেয়, কিন্তু দ্বিতীয় বলটাতেই, ওভারের দ্বিতীয় বলটাতেই থার্ড স্লিপে জয় ক্যাচ দিয়ে বসে আউট হয়ে যায়। প্রথম ওভারের দ্বিতীয় বলে জয় আউট হয়ে যায়। অন্যদিকে তামিম শুরুটা ভালোই করেছিল, ওর ব্যাটে বলে ভালোই কানেকশন হচ্ছিল, কিন্তু সেও আউট হয়ে যায়। কিছুক্ষণ পর ওই 7 ওভার 8 ওভারের দিকে হাসান আলী বল করতে আসে। ওই নিজের বলে নিজেই ক্যাচ নিতে গিয়ে, ড্রাইভ মেরে ক্যাচ নিতে গিয়ে চোট পায় মাথাতে, যদিও সে কিছুক্ষণ পর ফিরে এলো। যাই হোক, তামিম আউট হওয়ার পর কিছুক্ষণের পরেই মণিমুলও আউট হয়ে যায়, যে তোমার আগের ম্যাচে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করেছিল, সে আউট হয়ে যায়। দেখো শুরুটা সবাই ভালো করছিল, বাংলাদেশের আজকের যতগুলো ব্যাটসম্যান দেখবে সবাই 25 রান, 30 রান, 23 রান, 28 রান এরকমই করেছে, মানে সবাই শুরুটা ভালো পেয়েছে। কিন্তু ভাই টেস্ট ম্যাচ লম্বা ইনিংস খেলতে হবে, সেটা কেউ করতে পারছিল না আজকে। সেটা তোমার মনিমুল হক কি, তোমার তামিম হোক কি, তোমার শান্ত, ইভেন শান্ত ভাই লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিল, সেও পারলো না, সেও লম্বা ইনিংস খেলতে পারলো না আজকে। মনে হচ্ছিল লিটন দাস, শান্ত এবং রহিম একটা পার্টনারশিপ করবে, কিন্তু পরপর 2 উইকেট পড়ে যায়। মানে প্রথম সেশনেই বাংলাদেশের 3 উইকেট পড়ে যায়, যদিও বাংলাদেশ 100 রান করে ফেলেছিল, 101 রান কি 102 রান করে ফেলেছিল প্রথম সেশনেই, কিন্তু 3 উইকেট পড়েছিল। আমার মনে হয় ওখানে বাংলাদেশের 1টা উইকেট বেশি পড়েছিল। যদি তোমার তামিম থাকলে ভাই জিনিসটা দারুণ হতো, দারুণ দারুণ। কারণ ওর ব্যাটে বল কানেক্ট হচ্ছিল, ভালোই কানেক্ট হচ্ছিল, ও শটগুলো ভালোই মারছিল। সো যদি ওখানে 3 উইকেটের জায়গায় বাংলাদেশের 2 উইকেট থাকতো এবং তামিম খেলতো, তাহলে ভাই প্রথম সেশনটা আমি বলবো বাংলাদেশের পক্ষেই যেত। যাই হোক, আশা করেছিলাম প্রথম সেশনের পর এবার বাংলাদেশ ভালো করবে, আরও ভালো খেলবে, যেহেতু লিটন দাস, শান্ত, রহিম একের পর এক সব ট্যালেন্টেড ব্যাটসম্যানগুলো আছে, খুবই ট্যালেন্টেড ব্যাটসম্যান, লিজেন্ডগুলো আছে। রহিম তো লিজেন্ড ভাই, কিন্তু শান্ত 29 রান করেই আউট হয়ে যায়, যখন মনে হচ্ছিল শান্ত এবং রহিমের মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছে, ওই 40+ রানের পার্টনারশিপ হয়ে গেছিলো, সেই সময় তোমার শান্ত 29 রানে আউট হয়ে যায় এবং কিছুক্ষণ পর রহিম আউট হয়ে যায়। অন্যদিকে তোমার লিটন দাস খেলছে, কিন্তু এরপর মেহেদী হাসান মিরাজও আউট হয়ে যায়। বাংলাদেশের প্রথম সেশনে 101 রানে 3 উইকেট ছিল, সেইখান থেকে 116 রানে 6 উইকেট। দেন হয় বাংলাদেশের আসল খেলাটা, যেই খেলাটা আমরা জানি সেই খেলাটা বাংলাদেশ খেললো, স্পেশালি লিটন দাস। ও যেভাবে তোমার টেলেন্ডারদেরকে নিয়ে পার্টনারশিপগুলো করলো, প্রথমে তাইজুলকে নিয়ে একটা 60 রানের পার্টনারশিপ, দেন তোমার তাসকিনকে নিয়ে একটা 38 রানের পার্টনারশিপ, আর শেষের পার্টনারশিপটা তো বলতে হবে না, 64 রানের পার্টনারশিপ করেছিল শরীফুল ইসলামকে নিয়ে। আর এই ইনিংসটা, লিটন দাসের ইনিংসটা কেন এতটা ইম্পর্টেন্ট? কারণ সবাই টেলেন্ডার, এদেরকে নিয়ে তুমি পার্টনারশিপ করছো। এই যে এক্সাম্পল শরীফুল ইসলামের সাথে 64 রানের পার্টনারশিপ, সেখানে তোমার লিটন দাসেই 51 রান করেছে, 12 রান শরীফুল ইসলাম করেছে। মানে তুমি বুঝতেই পারছো লিটন দাসের ইনিংসটা কতটা ইম্পর্টেন্ট ছিল। ইভেন ওই যে 99-এ ছিল, তখনও অন্য সাইডে আউট হচ্ছে, নট আউট হচ্ছে, রিভিউ নিচ্ছে, যদিও সেটা নট আউট ছিল। লিটন দাস 4 মেরে সেঞ্চুরিটা পূরণ করলো, দারুণ একটা ইনিংস। কিন্তু এই লিটন দাসের ইনিংসটার জন্যই আমি বলবো বাংলাদেশ ওই 278 রানটা করতে পারলো। এখানে আমি বলবো বাংলাদেশ একটু পিছিয়ে থাকলো ডে 1-এ। যদি বাংলাদেশ এটাই 300 রান করে দিতে পারতো, 310 রান 320 রান করতে পারতো ডে 1-এ, অল আউট হয়ে যেত, ঠিক আছে, কিন্তু 310 রান 320 রান করতে পারতো, তাহলে আমার মনে হয় এখানে বাংলাদেশ এগিয়ে থাকতো। কিন্তু আমি এখন বলবো ডে 1-এ পাকিস্তান এগিয়ে আছে। যে লাস্টে পাকিস্তান 5-6 ওভার খেললো, সেখানেও পাকিস্তান 20-30 রান করেছে, বাংলাদেশ 257 রানে এগিয়ে আছে। তাই আমার মনে হয় ভাই এখনও পাকিস্তান এগিয়ে আছে অ্যাটলিস্ট ডে 1-এ। এবার যদি ডে 2-তে বাংলাদেশ দারুণ বোলিং করে কামব্যাক করে, তাহলে তো মজা চলে আসবে ডে 2-তে, যদি তোমার বাংলাদেশ কামব্যাক করতে পারে। তো চলো, এ নিয়ে তোমাদের কি মনে হয়, কে এগিয়ে আছে, বাংলাদেশ না পাকিস্তান ডে 1-এ? কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ ভাই, লিটন দাসের নিয়ে কি বলবে কমেন্টে জানিও একটু।